হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলতে চলতে চিন্ময়ী। এখন আমরা ঝাড়গ্রাম বেড়াতে যাচ্ছি। আজ এখন 6টা বাজে, 6টা বেজে কয়েক মিনিট হয়েছে। আমরা এই আমাদের গাড়ি, আমরা আমাদের বলতে আমাদের নয়, ভাড়া গাড়ি। তো এই গাড়িতে করে আমরা এখন রওনা হব ঝাড়গ্রামের দিকে। আর কিছু ব্লগ আমি আপনাদের ছাড়বো। আপনাদের দেখে যদি ভালো লাগে তবে লাইক অ্যান্ড শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। কেমন? চলুন আমাদের সঙ্গে ঝাড়গ্রাম বেরিয়ে আসি। এখন রাখছি। পাড়ার গলি ছেড়ে আমরা রওনা হলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। এবার ধীরে ধীরে আমরা ফ্লাইওভারে উঠে টিএন মুখার্জির যে নিচে স্টেশন এবং রেল লাইন আছে তার উপর দিয়ে আমরা চলে যাব দুর্গাপুর রোডের দিকে। আর তারপরে বম্বে রোড। এখন আমরা টিএন মুখার্জি রোড ছেড়ে ধীরে ধীরে দুর্গাপুর রোডের দিকে অগ্রসর হচ্ছি। সেটা পেরিয়ে আমরা যাব দিল্লি রোড পেরিয়ে বম্বে রোডের দিকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই দুর্গাপুর রোড ধরে নিয়েছে, এরপরে খানিকটা গিয়েই আমরা বম্বে রোড পেয়ে যাব। আমাদের সঙ্গে আছে তন্ময়। তন্ময় আমাদের নিয়ে চলেছে আমাদের ভ্রমণ সঙ্গী হয়ে। এরপরে আমরা একটা ব্রিজের তলা দিয়ে পেরিয়ে বম্বে রোডের দিকে এগিয়ে যাচ্ছি। ওই পারে দিল্লি রোড, এই পারে দুর্গাপুর রোড। আর এই দুটো জাংশন দিয়ে খানিকটা এগিয়ে আমরা বম্বে রোড যাবো। তো বম্বে রোডে যাব। যারা কলকাতা থেকে আসছেন তারা বালি হয়ে বম্বে রোডের দিকে উঠে যাবেন। এখন দেরিতে সকাল হলেও মোটামুটি সূর্য উঠে গেছে। একটু কুয়াশা কুয়াশা ভাব চারিদিকে। কালকে মেঘ করেছিল, সেরকম একটা আবহাওয়া আছে। বেলা হয়ে গেলে এসব কেটে যাবে। এত ধুধু রোদ্রে গরমে আমরা যাত্রা করছি, কিন্তু এই যে কালকে একটু ঝড় বৃষ্টির মতো হলো, তাতে আপাতত এখন পর্যন্ত ঠান্ডা আছে। এরপরে কি হয় জানি না। আমাদের বেড়াতে বেরোনো এখন আমরা বম্বে রোডে উঠে গেছি। এখান থেকে আমরা কোলাঘাট যাবো তো নাকি? কোলাঘাট হয়ে এখান থেকে আমরা কোলাঘাট হয়ে খড়গপুরের দিকে চলে যাব। সেখান থেকে আমরা শালবনির লোদাশুলি হয়ে আমরা সলপের মোড় পেরিয়ে গেলাম। এইবার আমরা ধুলাগড়ের দিকে এগোচ্ছি। আমরা কোনাই এক্সপ্রেস থেকে ডান দিকে মোড় নিয়ে এখন ধুলাগড়ের দিকে যাচ্ছি। এখানে হচ্ছে অঙ্কুরহাটির কাছে আমরা দাঁড়িয়েছি সিগনালে। এইবারে সেখান থেকে বম্বে রোড ধরেই আমরা
এগোতে থাকবো। ব্যাঙ্গালোরে আছে, ওদেরকে আর সঙ্গে নিতে পারিনি। হ্যালো মিস্টার সিনহা, কেমন লাগছে ভোরের বেলা জার্নিটা? জোরে বলুন, জোরে বলুন। আমরা ভালোই চলেছি আর কি, রাস্তাও খুব একটা ভিড় নেই, রাস্তাঘাটে জ্যাম নেই, সেরকম জ্যাম নেই। আমরা বোম্বে রোড ধরে এগিয়ে চলেছি, যাচ্ছি আমরা অনেক দূর, ঝাড়গ্রাম, তারপরে বেলপাহাড়ি, তাই অনেক কিছু আছে দেখাতে। ধুলাগড়ের টোল আসছে, আপনারা ওয়েট করলেই দেখতে পাবেন। এই টোলটা পেরিয়ে গেলে তারপরে আবার কিছুক্ষণ এখন আমরা যেতে থাকি। ধুলাগড় টোলটা পেরোচ্ছি। টোলে দাঁড়িয়ে আছি আমরা। ধুলাগড় টোল এসে গেলাম, আমাদের টার্ন এসে গেল। ফাস্ট্র্যাক করা আছে না, ফাস্ট্র্যাক করা আছে বলে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। এইবার আমরা একটু সকালবেলার চা পানের জন্য নামবো। এই হচ্ছে দোকান। আমাদের তন্ময় চলে গেছে চায়ের দোকানে, যাচ্ছি। এই যে আমাদের চা চলে এসছে, আমাদের আর নামতে তর দিল না, তন্ময় নিজেই নিয়ে চলে এসছে। একটুখানি দাঁড়িয়ে আমরা আবার রওনা হয়েছি ঝাড়গ্রামের দিকে। এটা ধুলাগড়, তো এই ধুলাগড় থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা ডানকুনি থেকে চেপেছি, ডানকুনি থেকে বম্বে রোড ধরেছি, ধরে কোনা এক্সপ্রেসের ডান দিকে ধুলাগড়ের রাস্তায় বম্বে রোড ধরে আমরা চলেছি। এরপরে ধুলাগড় থেকে আবার খড়গপুরের দিকে যাব। আপনারা রাস্তাটা দেখে নিন। এই আমরা এখন রানীহাটি বাজার থেকে বেরোচ্ছি। রানীহাটি হিল স্টেশন। রানীহাটি বড় জায়গা, হ্যাঁ কোনোদিন শুনিনি আর কি রানীহাটির নাম। 5 লাখ ক্রসিং এর কাছে আসছি। এই 5 লাখ ক্রসিং এর কাছে আসছি। এইখানে একটু জ্যাম হয়ে যাচ্ছিল, আবার কি ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি। সকালবেলা তো কোনো অসুবিধা থাকার কথা নয়। এটা হচ্ছে 5 লাখ ক্রসিং। এই হচ্ছে উলুবেড়িয়ায় চলে এসেছি আমরা। এখানে প্রচুর উলু গাছের বান্ডিল ঘেরা রয়েছে, এসব বিক্রি হয় বোধহয়, জানি না কি হয়, কিন্তু উলু গাছের বান্ডিল একবারে গাদা করে পড়ে আছে। মাদুর তৈরি হয়, বেড়াও তৈরি হয়। যাই হোক, সেই উলু থেকে, উলুবন থেকেই উলুবেড়িয়া কিনা জানি না, তবে এই উলুবেড়িয়া আমরা এখন কাটিয়ে চলেছি। ধুলাগড় পেরিয়ে এসেছি, ফুলেশ্বরও পেরিয়ে গেছি। এইবার আমরা উলুবেড়িয়া পেরিয়ে চলেছি।
গাদিয়ারা নাকি? এটা হচ্ছে উলুবেড়িয়া টাউন। স্টেশনটা কোন দিকে? বাদিকে হচ্ছে স্টেশন। আর এই আমরা বম্বে রোড হয়ে চলেছি। এটা কি বাজার? ইলেকট্রিকের সব। এবার আমাদের বাগনান আসতে চলেছে। বাগনানের পর কি কোলাঘাট? এরপরে বাগনানের পর আমরা কোলাঘাটে পৌঁছে যাব। তখন আবার আপনাদের বাগনানে ঢুকে গেছি, সঙ্গে দেখা হবে। এবার বাগনান পেরিয়ে পরে নিয়ে আসবে কোলাঘাট। এইভাবে আমি আপনাদেরকে সমস্ত রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাব। আপনারা যদি কেউ নিজের কারে বা বাইকে আসেন, তবে এই পথ নির্দেশটা কোলাঘাটের দিকে এসে যাচ্ছি। ওই যে রেল লাইন চলেছে দূরে, মালগাড়ি যাচ্ছে। আর এইদিকে হচ্ছে বম্বে রোড ছুটে চলেছে। আপনারা যদি মনে করেন তাহলে এই কোলাঘাটে নেমেও আপনারা টিফিন করে নিতে পারেন বা চা বিস্কুট খেলেন। আর যদি মনে করেন যে না এত সকালে খাবো না, যদি তাড়াতাড়ি বেরোন, আর যদি দেরিতে বেরোন তাহলে কোলাঘাটে করে ফেলতে পারেন। আর যদি একটু সকাল সকাল বেরোন, কারণ এখন গরমের দিন, একটু ঠান্ডা ঠান্ডায় জার্নি করাটা সুবিধা হয়, তাহলে আপনারা কোলাঘাটে জলখাবার খেয়ে নিতে পারেন। আর আর না হলে আমাদের মতো তাড়াতাড়ি বেরোলে আমরা ভাবছি এই এত তাড়াতাড়ি আর ব্রেকফাস্ট করবো না। এই যে নদী চলেছে, নদীর উপরে ব্রিজ, রূপনারায়ণ নদী। হ্যাঁ, এই রূপনারায়ণ নদী। তার উপরে ব্রিজ। হ্যাঁ, এইবারে যে কথা আসছিলাম, যে আপনারা যদি মনে করেন, আমরা যেহেতু এই 8টার আগেই বোধহয়, এখন 8টার বেজে গেছে, 7:45 বাজে, আমরা এত তাড়াতাড়ি আর ব্রেকফাস্ট করছি না, একদম খড়গপুরে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। সুতরাং এটা একটা আপনাদের অপশন আছে। হ্যাঁ, তুমি কথা বলবে এবার। হ্যাঁ, এইবার হলদিয়ার রাস্তাটা যাবে। তুমি বলো কোথা দিয়ে যাবে? এখন হলদিয়ার রাস্তাটা আসছে, আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এইবারে এখান থেকে একটা রাস্তা চলে গেছে বাঁদিকে, সেইটা হলদিয়া দীঘার দিকে যাচ্ছে।
এই যে বাঁদিকে যে ট্রাকগুলো মোড় নিচ্ছে সেটা হচ্ছে হলদিয়ার দীঘার রাস্তা, আর আমরা সোজা চলেছি বম্বে রোড দিয়ে। আমরা দেউলিয়া বাজারে এসে পৌঁছলাম। বিরাট লম্বা করে রাস্তার ধারে বাজার বসেছে, বিশাল লম্বা করে বাজার বসেছে। এইদিকেও আছে, ওইদিকেও আছে। সব রকমের বাজার, ফুলের মার্কেট, সবজি বাজার, তারপরে জিনিসপত্রের দোকানপাটও আছে। ভালোই বাজার, কিন্তু লম্বা রাস্তার মধ্যে আছে। রাস্তা খুব সুন্দর, একদম তীরের বেগে গাড়ি ছুটেছে। গাড়ি ঘোড়া খুব একটা নেইও, জ্যামও নেই। আমরা অনেক আগেই হয়তো খড়গপুর পৌঁছে যাব। এখন 8:12 হয়েছে। এর মধ্যেই দেখুন প্রায় খড়গপুরের কাছাকাছি চলে এসেছি। রাধামোহনপুর পেরিয়ে গেলাম, পেরিয়ে যাচ্ছি আর কি। আগে এই জায়গাটা খুবই গ্রাম্য গ্রাম্য ছিল, খুবই গ্রাম ছিল, পালকি চলতো এইসব আর কি। এখন মোটামুটি শহরের মতো অবস্থা হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের নিয়ে যাচ্ছি খড়গপুরের কাছাকাছি। এখন দেখি, আমরা ভেবেছিলাম 9টার সময় পৌঁছবো, কিন্তু তার আগে পৌঁছলে তো তার আগেই আমাদেরকে ব্রেকফাস্টটা করে নিতে হচ্ছে। আর চারিদিকে বেশ ধোঁয়াশা একটা ব্যাপার এসেছে, ভীষণ ধোঁয়াশা চারিদিকে, কেন জানি না। কালকে মেঘলা করেছিল, বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরে এরকম ধোঁয়াশা কেন? শীতকালে ভোরবেলায় যেরকম হয় সেই রকম ধোঁয়াশাটা। চারিদিক ভীষণ ধোঁয়াশা মতো একটা, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু একটা ভীষণ হেজি ব্যাপার দেখা যাচ্ছে দূর থেকে। যাই হোক, চলুন আমাদের সঙ্গে থাকুন। আর এদিকে ভীষণ খড়গপুরে গিয়ে আবার কুয়াশাচ্ছন্ন অবস্থা। এখন তো আর ঠান্ডা নেই, যার জন্য কুয়াশা হওয়ার কথা নয়, কিন্তু এই দেখুন গাছগুলো সব অন্ধকারে যেন ঢাকা পড়ে আছে, এরকম ব্যাপার। হ্যাঁ, তো এই সময়ে রোদ ওঠার কথা, রোদটাও সেরকম নেই, যদিও আমাদের ভালোই হলো, কিন্তু এরকম কুয়াশাটা, এরকম ধান ক্ষেত শুদ্ধ, ক্ষেত খামার সমস্ত কিছু ঢাকা পড়ে, বিরাট কুয়াশা, একদম সামনেটা একদম ঢাকা পড়ে আছে। এই গরমের সময়, মানে দুদিন তো ভীষণই গরম গেছে, কালকে একটু রাত্রে বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মানে সেটা ঠান্ডাও নয়, মোটামুটি বেশ সহনশীল, ভালো। এইবারে সেইখানে অনেকটা জায়গা জুড়ে আমরা দেখছি কুয়াশা। কেন? ধুলো তো, বৃষ্টি হবার, কালকে বৃষ্টি হয়ে গেছে, ধুলো তো থাকবে না, কে জানে ব্যাপারটা কি। আমরা প্রায় খড়গপুরের কাছে চলে আসছি, এরপরে খড়গপুরেই দেখা হবে। যে মনে হচ্ছে দার্জিলিং এ এসে গেছি নাকি। এই আসছে হচ্ছে টেবরা টোল, এইটা পেরোলে টেপরা টোল প্লাজা। এইবার এইটা পেরোলে আমরা খড়গপুরের দিকে এগিয়ে যাব। সিস্টেম বলুন।
ফার্স্ট টাইম। এই আমরা এখন খড়গপুরে ঢুকে গেছি। এরপরে আমরা কি ধরনের খাবার খাবেন? এই আমরা খড়গপুরের এই বাঁদিকে ফেলে এখন ডান দিকে আবার বোম্বে রোড ধরে এগিয়ে যাচ্ছি। তো কোথাও যদি কোনো মানে খাবারের দোকান পাওয়া যায়, মোটামুটি একটা খাবার পেতে হবে, তো পাওয়া যায় সেই খোঁজে রয়েছে। কিলোমিটার দেখাচ্ছে। খড়গপুর আর খড়গপুরের থেকে অনেকটা এগিয়ে এসো। এইটা কি? হ্যাঁ, খড়গপুরের থেকে অনেকটা এগিয়ে এসো। আমরা দেখলাম যে সেরকম মনোমতো হোটেল এমন কিছু পেলাম না বা রেস্টুরেন্ট যেখানে কিনা খাওয়া যায়। তার জন্য আমরা চলেছি সামনে, দেখি কি হোটেল বা রেস্টুরেন্ট পাই, সেই অনুযায়ী আমরা সেখানে ঢুকবো। নয়তো কি হবে, রোদাশুলির কাছাকাছি শালবনের কিছু কিছু শাল গাছ দেখা যাচ্ছে। এরপরেই জঙ্গলের কাছাকাছি চলে আসবো। চলেছি, মনোমতো হোটেল তো পেলাম না। এক জায়গায় একটু ডিম টোস্ট পাওয়া যাচ্ছিল। সকালবেলা ডিম টোস্ট খেয়ে অ্যাসিডিটি বাড়ানোর কোনো দরকার নেই বলে আবার এগিয়ে যাচ্ছি। যা হয় দেখি সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আর এখন যদি আমরা লোধাশুলির মোড় আসে, সেখান দিয়ে ডান দিকে বেঁকবো, বেঁকে তারপরে ঝাড়গ্রামে যাব। আপনারা আমাদের সঙ্গে চলতে থাকুন। দেখুন জঙ্গল শুরু হয়ে গেছে, শালের জঙ্গল। লোধাশুলির কাছাকাছি চলে এসেছি। ঘন শালের জঙ্গল, মাঝে মধ্যে লোকালয় আছে। আর এই জঙ্গল থেকে এখানকার লোকেরা নিজেদের জীবন ধারণের যে সমস্ত রসদ, যেমন ধরুন জ্বালানি, বিভিন্ন মহুয়া টহুয়া জাতীয় জিনিস, বিভিন্ন রকমের ফল, কাঠ, এই সমস্ত সংগ্রহ করে। আর সেই দিয়ে সামান্য কিছু অন্যান্য উপায়ে রোজগার করে তারা খুবই দরিদ্রভাবে দিন কাটায়। আপনারা এই জেলার যে আমলাশোল যে জায়গাটা, সেই জায়গাটার এত কঠোর দারিদ্র্যের কাহিনী নিশ্চয়ই শুনেছেন, খবরের কাগজে দেখেছেন। সেইখানে লোকে পিঁপড়ের ডিম খেত, এখনো খায়। পিঁপড়ের ডিম থেকে চাটনি করে তারা খায়, কারণ পিঁপড়ের মধ্যে একটা অ্যাসিডিটি ভাব আছে, কামড়ালে জ্বালা করে, সেটা একটা অ্যাসিড আছে, সেটা দিয়ে ওরা টক করে খায়। আর পিঁপড়ের ডিম খায় বলেই যে তারা দরিদ্র তা নয়, কিন্তু অনাহারে মারা গেছে প্রচুর লোক একটা সময় ছিল। আজ সেই সময়টা অনেকটা উতরে গেছে। আর সরকারি একটা তো চাল ডালের ব্যাপার পাচ্ছে তারা, আর তাছাড়া নিজেরাও এদিক ওদিক থেকে কিছু কাজকর্ম করে নিচ্ছে। যাই হোক, এই জঙ্গলীয়দের প্রাণ, জঙ্গলীয়দের জীবন ধারণের একমাত্র উপায়, প্রধান উপায়, আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো হোটেল বা ধাবা পাইনি। এখন যারা রেগুলার এখান দিয়ে ট্রাক নিয়ে যাতায়াত করে তারা কিভাবে খাওয়া দাওয়া করে জানি না, কিন্তু খড়গপুরের কাছাকাছি কিছু ছোটখাটো ধাবার মতো দেখা গেছে, কিন্তু আমাদের সেরকম পরিচ্ছন্ন বা ইয়ে মনে হলো না বলে আমরা সেখানে ঢুকলাম না। দেখি এখন ঝাড়গ্রাম মানে জেলায় ঢোকার পরে
কিছু পাই কিনা, কিন্তু জঙ্গলে এসে গেলে সেখানে কিছু পাবার আশাটা খুবই কম। যাই হোক, দেখতে থাকুন আপনারা। লোধাশুলিতে ঢোকার আগে আমরা হেমাশুলির শেষে আমরা একটা মোটামুটি ধাবা পেলাম, রায় ধাবা। সেইখানে দেখি কি পাওয়া যায়, নেমেছি কোনো রকমে। আর ওই যে ওইখানে দেখি জিজ্ঞেস করতে গেছে আমাদের তন্ময়, এই যে রায় ধাবা। আর ওই যে ভদ্রলোক সিগন্যাল নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি গেলেই তাকে সিগন্যাল দেখাচ্ছে যাতে এই ধাবাটা চেনা যায়, কারণ আশেপাশে খাবারের দোকান খুব কম। যাই দেখি সামনে, চলুন দেখি কি পাওয়া যায়। তারপরে এই এসে তারপরে বলছি আপনাদের ধাবাটায়। এখন এটা চয়েস করছে কি খাওয়া যাবে। তন্ময় আসুক। নানপুরির সঙ্গে কি পাওয়া যায়? চানা বাটাটা আছে। নানপুরি স্যার কি আছে? নানপুরি স্যার সবজি আছে। কি আছে? লেডি আছে। নানপুরি স্যার সবজি আসবে, ছোলা বাটার সাথে সবজি আসবে। কম্বো নানপুরি কটা করে দাও? 3টে প্লেট হয়, 3 পিসের প্লেট। আর তুমি কি খাবে? একই খাবে? আমাদের দুটো নানপুরি প্লেট হবে তো 3 পিসের। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সকালের। এই তিনজনকে দিয়ে গেছে, এতক্ষণে একটা ব্রেকফাস্টের ব্যবস্থা করা গেছে মোটামুটি। এইদিকে হচ্ছে 1 খণ্ড পেঁয়াজ, এইদিকে হচ্ছে ছোলা আর আলু দিয়ে একটা তরকারি, ওইখানে চাটনি আর নানপুরি। আচ্ছা, নানপুরি। আর আমরা বাড়ি থেকে এনেছি 2 করে মিষ্টি নিয়ে নেব। আমাদের কাজ এখন ভোজনং যত্র তত্র হচ্ছে, এবং শয়নং কোথায় হয় দেখি, এরপরে আবার দেখা। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চা এসে গেল, চা খেয়ে আবার রওনা। বাইরেটা ঝকঝকে দেখে ধাবাটায় গেলাম বটে, কিন্তু খাবার দাবার মনোমতো কিছু পাওয়া গেল না। ওরা নানপুরি বলল, কিন্তু একদম সেগুলো নানপুরি নয়। নানপুরি তৈরি হয় দই, প্রচুর তেল এবং অন্যান্য সামগ্রী দিয়ে, কিন্তু আর মোটা মোটা হয়, খেতেও টেস্টফুল হয়। কিন্তু এটা একদমই লুচি কড়কড়ে মরমরে দিয়ে একটা আলু ছোলার ঝোল দিয়ে দিল। কি করব, খিদের চোটে সেটাই খেলাম। আর আপনারা যদি আসেন তাহলে অবশ্যই বাড়ি থেকে কোথায় কি খেতে পাবেন না পাবেন, বাড়ি থেকে বিস্কুট, কেক, আপনার মুড়ি, চানাচুর, বিভিন্ন রকমের আইটেম সঙ্গে নিয়ে আসবেন। যখন যেখানে যা খেতে পাচ্ছেন না, নিজেদের আওতার মধ্যে থেকে সেগুলো খেয়ে নেবেন, না হলে খিদেই কিন্তু আপনাদের মরতে হবে। আর পারেন যদি সকালবেলা আপনারা কিছু টিফিন করে নিয়ে চলে আসতে পারেন, তাহলে অন্তত গাড়িতে বসে সেগুলো খেয়ে নেবেন, আপনাদের অসুবিধা কিছু হবে না। আমরা খেলমাশুলিতে এই ধাবাটাতে আমরা খেলাম। এর চেয়ে বরং ভালো আপনারা বাড়ি থেকে কিছু বানিয়ে আনবেন এবং গাড়িতে বসে বসে খেয়ে নেবেন, তাতে সময়ও বাঁচবে আর আপনাদের কষ্টটাও বাঁচবে। আর সবাই মিলে খাওয়া দাওয়া করাটা গাড়ির মধ্যে একটা আনন্দেরও ব্যাপার বটে। করে এনে গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে নিয়ে খেয়ে নেবেন। এইরকম গাড়ি রাস্তার ধারে না আছে ভালো ধাবা, না আছে কিছু। এই জায়গা পুরুলিয়াতে গেলেও তাই, পুরুলিয়াতে গেলেও রাস্তায় কোনো এমনকি মুড়ি চপের দোকানও পাবেন না যে আপনি খাবেন। তো সেক্ষেত্রে ওই এখানে নানপুরি বলছে, তারপরে আর একটা কি বললো, চানা বাটারা, ওই একই জিনিস, একটু হয়তো বেশি সোডা দিয়ে ভিজিয়েছে, সেটা ফুলে লুচি হয়ে যাবে, সেটা দেবে।
কোনো ব্যাপার না। সেই জন্য আপনারা করে আনতে পারলে ভালো হয়, না পারলে এরকমই কোনো ধাবায় মোটামুটি কাজ চালা হচ্ছে খেয়ে নেবেন আর কি করবেন। আমরা লোধাশুলির খেমাশুলি পেরিয়ে আমরা লোধাশুলি হয়ে যাচ্ছি, লোধাশুলির দিকে যাচ্ছি তো তন্ময়, লোধাশুলির দিকে যাচ্ছি। এরপরে আমাদের সঙ্গে থাকুন আপনারা। একটু আগেই খেমাশুলি টোল ট্যাক্সটা গেল, খেমাশুলি শেষ হলো, এবার লোধাশুলি এরিয়ায় ঢুকে পড়ছি। চলে গেল এইটা, ঠিক আছে। আমরা লোধাশুলি ঢুকে গেছি। এবার লোধাশুলি ঢুকে গিয়ে একটু পরে আমরা ডান দিকে টার্ন নেব, তারপরে ঝাড়গ্রামের দিকে চলে যাব। মোড়টা দেখতে পাচ্ছেন, একটা কাঁকড়া ঝোরবেল বাড়ির দিকে গেছে, আর এই ডান দিকে ব্রিজের তলা দিয়ে ডান দিকে মোড় নিয়ে আমরা চলে যাচ্ছি। ব্রিজের তলা দিয়ে কিন্তু ডান দিকে মোড় নিয়ে আমরা, এখানেও আর একটা 4 রাস্তার মোড় পড়ছে, সেইখানে দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে। মোটামুটি গ্রাম অঞ্চলে পৌঁছে গেছি। এই যে মাটির বাড়ি, চালা বাড়ি, কলা গাছ সব দেখা যাচ্ছে। এখানে গ্রাম আছে, মোটামুটি জনবসতি আছে, তার সঙ্গে জঙ্গলও আছে। বিশাল বাঁশঝাড় সহ মোটামুটি জঙ্গলি জায়গা, দোতলা বাড়ি, মাটি অনেকগুলোই আছে। চালা ঘর, 4 চালা ঘর সব রয়েছে, কোথাও টিন, কোথাও টালি, কোথাও গাছ বিস্টারের ঘর। আমরা ঝাড়গ্রাম, এইখানে ব্যাপারটা হচ্ছে অনেক হোটেল রিসর্ট সব রয়েছে, তারপরে হোমস্টে। হ্যাঁ, এটা হচ্ছে হেরিটেজ একটা হোটেল চলে গেল। আর তাছাড়া সরকারি আছে, রাজবাড়ির আছে, সমস্ত জায়গায় এখানে থাকার জায়গা আছে। কিন্তু রাজবাড়িটা ভীষণই দামি। আর এই যে জঙ্গলগুলো বিভিন্ন জায়গায়, শালবনিতে হোক, লোধাশুলিতে হোক, কাঁকড়াঝোড়ে হোক, আমলাশোলে হোক,
বা আপনার বেলপাহাড়িতে হোক, আপনার এই সমস্ত জায়গাগুলো বিরাট বিরাট জঙ্গল অ্যাকোয়ার করে, জঙ্গল সবই রিসোর্টগুলো তৈরি হয় মাঝখানের একটু জায়গাতে, টেন্ট, তারপরে আপনার পাকা ঘর, মাড হাউস, তার বাগান এসব তৈরি করে, তারপরে খাবার জায়গা সুন্দর করে একটুখানি হয়তো টাওয়ার তৈরি করলো দেখবার জন্য। সে এই অঞ্চলটায় প্রচুর বাঁশ ঝাড়, জানেন তো, বলছে শালবনি, কিন্তু জায়গাটা বাঁশবনি করলেও বলা চলে। হ্যাঁ, একটা বাঁশবনি বলে এখানে জায়গা আছে, মানে জায়গা আছে, জানি না এইটা কি না, কিন্তু বাঁশ বনে ভর্তি একেবারে। যাই হোক, তো আপনারা এখানে আবার যে সমস্ত হোমস্টেগুলো আছে, সব বেশিরভাগই হোমস্টে, যেহেতু এখানে রাস্তায় আপনি খাবার দাবার পাবেন না, সেহেতু হোমস্টেগুলোতে 3 বেলা 4 বেলা খাবার ব্যবস্থা আছে প্রত্যেকটা হোমস্টেতে। সেই জন্য তারা ঘরের ভাড়া আর খাবারের ভাড়া সব একসঙ্গে, খাবারের টাকা খরচ সমস্ত কিছু একসঙ্গে নিয়ে তারা হোমস্টেগুলোর ব্যবস্থা করে। মানে সকালবেলা একটা ব্রেকফাস্ট দেয়, দুপুরবেলা লাঞ্চ, সন্ধ্যেবেলার একটা টিফিন দিয়ে দেয়, আর রাত্রিবেলা খাবার। এই 4 বেলা খাবার আপনারা পাবেন। জলের ব্যবস্থাও তাদের। এবার কাছাকাছি তো দোকান পাবেন না যেখানে কিনবেন, সুতরাং আসার সময়ে যেহেতু ব্রেকফাস্ট করতে হবে, আপনাদের রুচি মতো খাবার দাবার তৈরি করে আপনারা নিয়ে আসবেন। এই গাড়িতে বসেই, যারা গাড়িতে আসবেন তারা গাড়িতে বসেই খেতে খেতে চলে যাবেন, সময় নষ্ট হবে না। আমরা যেমন খোঁজার জন্যই কতটা টাইম নষ্ট করেছি। এরপরে হচ্ছে, যদি আপনারা নিজের গাড়ি না থাকে, চিপেস্ট ওয়েতে যেতে চান, তাহলে আপনারা ডাইরেক্ট মেদিনীপুর লোকাল ধরবেন হাওড়া থেকে। সেই মেদিনীপুরের লোকালে গিয়ে মেদিনীপুরে নামবেন। মেদিনীপুর থেকে, মেদিনীপুর স্টেশন থেকে নেমে মেদিনীপুর যে বাস স্ট্যান্ড আছে, বড় সড়ো একটা বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডে গিয়ে আপনারা বেলপাহাড়ি যেখানে যাবেন, বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, তারপরে আপনার এই ঝাড়গ্রাম, সব বাস ছাড়ে, খুব ভালোভাবে অ্যাভেলেবেল বাস। আপনারা সেখানে কম পয়সায় বাসে করে চলে আসবেন এখানে। তারপরে এখানকার যেরকম ব্যবস্থা, হোটেল ভাড়া করে আপনারা যেরকম ব্যবস্থা, সেই রকম টোটো ভাড়া করে বা অটো ভাড়া করে বা আপনার গাড়ি নিলেন, যেরকম ব্যবস্থা সেরকম ব্যবস্থা করে আপনারা চলে গেলেন। কিন্তু এর যে চিপেস্ট ওয়েতে আর আপনি যেতে পারবেন না, লোকালের ভাড়া প্লাস বাসের ভাড়া। এরপরে আপনি যেমন ভাবে যান, আপনি যদি ট্রেনে যেতে চান, তাহলে এক্সপ্রেস ট্রেনে কিভাবে যাবেন সেটা একটু পরে বলে। হাওড়া থেকে সবচেয়ে ভালো হচ্ছে আপনার ইস্পাত এক্সপ্রেস, 6:35 ছাড়ে, ঝাড়গ্রাম স্টপেজ আছে, কোনো অসুবিধা নেই। এছাড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস। আমরা আপনাদের দেখাচ্ছি, এখন আপনাদের শালের বনের মধ্যে দিয়ে যাচ্ছি। জঙ্গলটা কিন্তু চলে এসছে, আপনাদের বলে রাখি, এই শালের জঙ্গলের সৌন্দর্য যদি আপনারা দেখতে চান, তাহলে বর্ষাকালে আসবেন। বর্ষাকালে এর তলাটা সবুজ, উপরে একদম পাতায় পাতায় এক দারুণ হয়ে থাকে। দুটোই এখানে সুন্দর। একটা হচ্ছে বর্ষাকাল আর একটা হচ্ছে বসন্তকাল। বসন্তকালের শেষের দিকে কি হয়, পাতাগুলো সব ঝরে যায়, প্রথমটা একটু মতো যেমন হয়ে থাকে, তারপরে যখন পাতা গজাতে শুরু করে, কচি কচি পাতার কোমল সবুজ রঙে পাতা দিয়ে একদম ছাওয়া হয়ে থাকে, আর তলায় আপনার পায়ের তলায় শুকনো পাতা দলতে দলতে চলে যাওয়া যায়, এইরকম হয়। এখন জঙ্গলে ওই পাতাগুলো পোড়ানোর জন্য বা যা কোনো কারণে
তলায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, মাঝে মধ্যে গাছগুলো পোড়া পোড়া অবস্থা। হয়তো তারা যারা কিনা জঙ্গলে কিছু সংগ্রহ করতে আসে তাদের অসুবিধার জন্যই হোক বা যে কারণে হোক প্রচুর জঙ্গল তারা ফুটিয়ে ফেলে। এই আপনারা দেখলে দেখতে পারেন আগুনটা ভাব আছে, গাছগুলোর সাথে একটা ভাব আছে। যাই হোক, সুতরাং বর্ষার নবঘন শ্যাম যে বলে ধরিত্রীর যে শোভা, সেটা যদি আপনি দেখতে চান তাহলে বর্ষাকালে আসবেন, সমস্ত কিছু ভালো পাবেন। ঝর্ণা পাবেন, অপূর্ব ঝর্ণা, জলের ধারায় একদম ভর্তি। আর আমাদের এখানে দেখছেন কত শালকাঠ কেটে তো করে দিয়েছে, একদম স্তরে স্তরে। জঙ্গল কিভাবে শেষ হয়ে যাচ্ছে দেখুন। এই ট্রাক আছে, ট্রাকে করে সব তুলবে, জঙ্গল কেটে কেটে একদম পর্দাফাই হয়ে যাচ্ছে। আমাদের যে অক্সিজেন দেবার জন্য যে গাছ, সেটাকে একবারে বিধ্বংস করে দিচ্ছে। আমরা একটা আপাতত হোটেলের দিকে বা রিসর্টের দিকে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। সেটাও এই যে দেখছেন তো, আপনাদের আগেই বলেছি যে জঙ্গলটাকে অ্যাকোয়ার করে রিসর্টের ভেতর বা হোটেলের ভেতরেই জঙ্গল থাকে, এইরকম ভাবে সবগুলো তৈরি করা হয়। যে বসার জায়গা, এই যে সমস্ত রিসর্টগুলোরই এই যে হাতি, এটা হচ্ছে এই হাতি কিন্তু আপনার সিমেন্টের হাতি, সত্যিকারের হাতি নয়। পরে আপনাদের এগুলো দেখাবো। এই একটা রিসর্টে আমরা ঢুকছি, এইবার আপনারা দেখতে পাবেন। ওরা দুজন বেরোচ্ছে, এবারে দেখে আসবে প্রথমে কি ব্যাপার, তারপরে ঠিক করবে কি হচ্ছে। এই আপনার রিসর্টগুলো, এইগুলো স্থানীয় যে সাঁওতালি কারুকর্ম, সেইটা দিয়ে সুন্দর করে সাজানো থাকে। একদিকে তো জঙ্গল থাকেই, আর একদিকে এই যে এইদিকে দেখুন, এইদিকে দেখুন, এই তিনটে মূর্তি দেখতে পাচ্ছেন কি? এগুলো কিন্তু মানুষ নয়, এগুলো সাঁওতালের বা আদিবাসীদের মূর্তি, বুঝতে পেরেছেন? আর এই দেয়ালে কারুকার্য দেখতে পাচ্ছেন, সেই কারুকার্যগুলো এখানকার আদিবাসীদের কারুকার্য। এখানকার আমাদের মূল নিবাসী আর আমাদের যে প্রধান জাতিগুলোর যে তফাৎ হচ্ছে, যে মানে শিল্পকার্যের মধ্যে তফাৎ হচ্ছে, আমাদের হচ্ছে সার্কেলের মতো আঁকা বা যে কোনো লতা পাতা আঁকতে গেলে আমরা একটু সার্কেল, সেমি সার্কেল, প্যারাবোলা এইসব দিয়ে আমরা আঁকি। কিন্তু সেগুলোও জ্যামিতিকই, কিন্তু এরা স্ট্রেট লাইনের যে জ্যামিতি সেইগুলো দিয়ে আঁকে। এদের মধ্যে সার্কেল সেমি সার্কেলের ব্যাপার নেই, বেশিরভাগ ক্ষেত্রেই ট্রায়াঙ্গেল, স্কোয়ার, তারপরে আপনার বিভিন্ন রকমের যদি প্রাণী আঁকতে হয়, ট্রায়াঙ্গেল স্কোয়ার দিয়ে হাতিও এঁকে ফেলতে পারে, ছাগলও এঁকে ফেলতে পারে, মানুষও এঁকে ফেলতে পারে। এদের যে আঁকাগুলো, মানে বাড়ির মধ্যে যেই চিত্র থাকে সেইগুলো, সে আলপনাই হোক, আলপনাও স্কোয়ার ট্রায়াঙ্গেল দিয়ে, আর যে মূর্তিগুলো থাকে সেইগুলো, মূর্তি যেগুলো আঁকা হয় মানুষ বা গরু ছাগল যা হোক, তাদের ছবিও সেই ট্রায়াঙ্গেল স্কোয়ার দিয়ে, মানে স্ট্রেট লাইনের উপরে যেগুলো জ্যামিতিক থাকে সেইগুলো। আর আমরা হচ্ছি প্যারাবোলা, হাই প্যারাবোলা, স্কোয়ার মায়ারও থাকে, স্কোয়ার ট্রায়াঙ্গেলও থাকে,
কিন্তু মেইনলি হচ্ছে আমাদের কারু বলতে আমাদের ওই চারু বলতে যেই জিনিসটা বোঝায় সেটা হচ্ছে গোলের ওপরে মোটামুটি স্থাপিত। এখন আমরা এইটা পশ্চিমবঙ্গ কি সরকারি আবাসনে ঢুকেছি। মোটামুটি পরিবেশটা খুবই ভালো, সাঁওতালের মূর্তি। অনলাইন ছাড়া বুকিং হয় না, তার জন্য আমরা একটু ফিরে যাব। তাছাড়া ব্যাপারটা হচ্ছে যে একটু এইখানটায় পকেট ফ্রেন্ডলি নয়, হ্যাঁ পকেট ফ্রেন্ডলি নয়। আপনাকে একটু জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে ঝাড়গ্রামের অফিস পাড়া। যত রকমের ব্যাংক, বড় বড় দোকান, যত রকমের অফিস, সরকারি বেসরকারি, রেল স্টেশনের বিভিন্ন দপ্তর, পূর্ত দপ্তর, সব রকমের অফিস এই দিকটায় আছে। আর এখানে বড় বড় দোকান, খাবার দোকান, সমস্ত কিছুই আছে। এই দিকটা কিন্তু জমজমাটি এরিয়া ঝাড়গ্রামের। দেখতে পাচ্ছেন একদম ফার্নিচারের দোকান থেকে শুরু করে খাবারের দোকান, বিভিন্ন টাইপের দোকান, সমস্ত ওষুধের দোকান, যা কিছু সব এই জায়গাটায় একদম আছে। জুতোর দোকানও আছে। সুতরাং ঝাড়গ্রামের এই অঞ্চলে মেন রোড আর কি, ঝাড়গ্রাম মেন রোড, এই অঞ্চলে এলে মেন রোড দিয়ে যেতেই হবে, কেননা হোটেলগুলো দেখতে গেলে এই দিক দিয়েই যেতে হবে। এদিকে এলে আপনি একটা জমজমাটি ঝাড়গ্রামকে পাবেন। এখান থেকে টোটো, অটো, বিভিন্ন রকমের যানবাহন সব কিছু পেয়ে যাবেন এখানে এই এরিয়ায়। কাউকে জিজ্ঞেস করলেই হোটেল টোটেল পেয়ে যাবেন ভালো। আমরা আপাতত একটা হোটেলে ফোন করেছি, যেহেতু আজকে সোমবার, সেই জন্য শনি রবি হলে একটু অসুবিধা হয়তো হতো, পাওয়া যেত না, কিন্তু সোমবার আমরা না বুক করেই চলে এসেছি। এইবারে দেখি কিরম কি পাওয়া যায়। আমাদের তন্ময় একটা জায়গায় ফোন করে জেনেছে তার ঘর ফাঁকা আছে। এবার যাই দেখি কেমন অবস্থা। আমাদের সঙ্গে থাকুন।
আমরা এখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, নিচে ঝাড়গ্রাম স্টেশন আছে। এই ব্রিজটা পার হয়ে দেখি কি পাওয়া যায়। ব্রিজটা প্রায় শেষ হয়ে এলো। ডানকুনি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত যাত্রার জার্নির যে ব্লগটি আমি এখানে শেষ করছি। এর পরের ব্লগে আমরা ঝাড়গ্রাম শহরের ওপরে কোন হোটেলে থাকছি, কিভাবে সেটা পাওয়া গেল, তারপরে সেখান থেকে আমরা কিভাবে অন্য অন্য জায়গায় বেড়াতে গেলাম, সেই সমস্ত বিবরণ আপনাদের এর পরের ব্লগে দেব। আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ব্লগে আপনারা আসবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ব্লগগুলি দেখার জন্য অনেক ধন্যবাদ।